হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এ ইতিহাস পরিচয় এই বই থেকে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এর আগের ভিডিওতে আমরা প্রথম যে নৈবেত্তিক প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ এবং ঠিক ভুল নির্ণয় করো এই কোশ্চেনগুলো করেছি। আজকে আমরা বাকি যে অন্যান্য কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আমার ভিডিওগুলি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন, যেটা দেখো স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথম প্রশ্ন আছে ট্রাফালগারের যুদ্ধ, তারপরে আছে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান এবং ফন্টেন ব্লু, তারপরে ফোর্থ অপশন আছে পেনিনসুলার যুদ্ধ। এরপরে দেখো খ স্তম্ভে বলেছে 1806 খ্রিস্টাব্দ, 1805 খ্রিস্টাব্দ, 1814 খ্রিস্টাব্দ এবং 1807 খ্রিস্টাব্দ। তাহলে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর হবে 1805 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে 1805 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ। পরের প্রশ্ন দেখো পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান কবে ঘটেছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1806 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো ফন্টেন ব্লু কত খ্রিস্টাব্দে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এর অ্যান্সার হবে 1807 খ্রিস্টাব্দে। পেনিনসুলার যুদ্ধ কবে ঘটেছিল? পেনিনসুলার যুদ্ধ ঘটেছিল 1814 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো সেকেন্ড যে আমাদের স্তম্ভ মেলাও ম্যাচিং আছে সেটাই দেখো। প্রথমে বলেছে রুশ যুদ্ধনীতি, তারপরে আছে দেখো ফরাসি বাহিনী, তারপরে অপশন আছে জাতিসমূহের যুদ্ধ এবং প্রাশিয়াভুক্ত পোল্যান্ড। এবং এদিকে খ স্তম্ভে যে ম্যাচিংয়ের সেকশন দেখছো এখানে আছে লিপজিগের যুদ্ধ, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স, পোড়ামাটি নীতি এবং গ্র্যান্ড আর্মি। তাহলে রুশ যুদ্ধনীতি সেটাকে আমরা কি জানি? পোড়ামাটি নীতি নামেও জানি, এমনকি গেরিলা যুদ্ধ নামেও জানি। পরের প্রশ্ন দেখো ফরাসি বাহিনীকে আমরা কি নামে জানি? গ্র্যান্ড আর্মি। ফরাসি বাহিনীর আরেকটি নাম হচ্ছে গ্র্যান্ড আর্মি। এরপরে দেখো জাতিসমূহের যুদ্ধকে আমরা কি নামে জানি? লিপজিগের যুদ্ধের আরেকটি নাম হচ্ছে জাতিসমূহের যুদ্ধ। এবং প্রাশিয়াভুক্ত পোল্যান্ড এর অ্যান্সার হবে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স। এরপরের প্রশ্ন দেখো বিবৃতিমূলক ব্যাখ্যা। এখানে দেখো প্রথম বিবৃতি আছে কোর্ট নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না। এর ব্যাখ্যাতে কি দেওয়া আছে? এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয় ব্যাখ্যায় আছে দেখো এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। এবং তৃতীয় ব্যাখ্যায় দেখো এই আইন সংহিতায় রচনার মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের সুফলগুলি ফরাসিদের হাতে তুলে দেন। তাহলে সঠিক এই বিবৃতি যেটা দেওয়া আছে কোড নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না, এর সঠিক ব্যাখ্যা হবে প্রথম অপশন, এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা নাম্বার 1। পরের বিবৃতি দেখো নেপোলিয়ন বার্লিন ডিক্রি বা হুকুমনামা জারি করেন। এর ব্যাখ্যাগুলি কিভাবে আমরা বুঝবো? 1. মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন। 2. ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল ঘোষণা করে। 3. লিপজিগের যুদ্ধে জাতিসমূহ জয়লাভ করে। তাহলে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1, মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে চারিদিক থেকে দুর্বল করতে চেয়েছিলেন। এর পরের প্রশ্নগুলো দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এখানে দেখো নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন? তাহলে এর সঠিক উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। তাহলে এর সঠিক উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি, তোমরা ঠিক বুঝে নেবে। 1804 খ্রিস্টাব্দে। তাহলে পরের প্রশ্ন দেখো কোড নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল? কোড নেপোলিয়ন ঘোষিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে।
এরপরের প্রশ্ন দেখো, কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কয়টি ছিল? তাহলে কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল মোট 2287টি। এরপরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য দখল করেছিলেন? এর সঠিক উত্তর হবে নেপোলিয়ন পোপের রাজ্য দখল করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। এরপরে দেখো যে প্রশ্নটি আছে, কোড নেপোলিয়নের দুটি নীতি কি ছিল? তাহলে কোড নেপোলিয়নের নীতি যেখানে বলা হয়েছে সেখানে দেখো, এটা 40 পেজে দেখো, এখানে বলা হয়েছে যে কোড নেপোলিয়নের মোট 2287টি ধারা ছিল। আমরা আগের প্রশ্নটাই সমাধান করলাম। এর 3টি অংশ ছিল। কি কি ছিল? দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। এবং এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, যে দেওয়ানিতে যে কোডগুলি বলা হয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর লিখতে পারো, এই আইনগুলিতে আইনের চোখে সকল ব্যক্তির সমান অধিকার, সামাজিক সাম্য এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে সুযোগ, সম্পত্তির অধিকার, সামন্ততন্ত্রের বিলোপ প্রভৃতি বিষয়গুলির নজর রাখা হয়েছিল। এছাড়াও বিচার ব্যবস্থায় জুরি প্রথা প্রবর্তিত হয়েছিল। তাহলে এখান থেকে যে কোনো দুটি তোমরা লিখতেই পারো। এরপরের প্রশ্ন দেখো, এবং শেষ প্রশ্ন, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? তাহলে শত দিবসের রাজত্ব আমাদের হবে এখান থেকে বলাই আছে, 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন মিত্রবর্গের নিকট চূড়ান্তভাবে পরাজিত হন এবং 1814 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মিত্র শক্তির সঙ্গে তিনি ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষরে বাধ্য হন এবং ভূমধ্য সাগরের এলবা দ্বীপে নির্বাসিত হন। 1815 খ্রিস্টাব্দের মার্চে এলবা দ্বীপে নির্বাসন কাটিয়ে তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং রাজা অষ্টাদশ লুই দেশ ছেড়ে পালিয়ে যান। নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের মার্চ থেকে ওই বছর জুন মাসে ওয়াটারলু যুদ্ধে পরাজিত এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হওয়ার মধ্যকালে প্রায় 100 দিন ফ্রান্সে রাজত্ব করেছিলেন। এই সময়কালকে ফ্রান্সের ইতিহাসে শত দিবসের রাজত্ব বলা হয়। এতদূর পর্যন্ত অ্যান্সার হবে। তাহলে আমরা আজকে এই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলিও কমপ্লিট করে ফেললাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুনরায় আমি আবার বলছি, আমার ভিডিওগুলিকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে সহজ অনুশীলন। এখানে ক্লাস 9-এর ইতিহাস সাবজেক্টের ওপর যাবতীয় ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং অনুশীলন ভিত্তিক উত্তরগুলি করার চেষ্টা করি। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি।